রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য শেখ হাসিনা এই বক্তব্য দিচ্ছেন। ওনারা তো হারিয়ে গেছেন, কোথাও কেউ নাই। গত মাসে প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানেও অনেকে বলেছিল যে হাসিনা আসছেন, কিন্তু হাসিনাও আসেননি, কোনো নেতাও আসেননি। পুশিন হয়েছে সাধারণ মানুষ। আমরা এখান থেকে বক্তব্য দিয়েছি যে অনেকেই তো পুশ করছেন, তো হাসিনা এবং আওয়ামী লীগের কিছু নেতা যারা অবৈধভাবে আপনার দেশে আছে, আপনারা তাদেরকে পুশিন করেন, তো তারা তো সেটা করছেন না। আর আমাদের সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন, তিনি এটা যথার্থই বলেছেন, এবং উনি এটা বলার মাধ্যম দিয়ে যারা ষড়যন্ত্রকারী তাদের মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন, যাতে তাদের ষড়যন্ত্রটা থেমে যায়। আচ্ছা, দেখেন, এটা কি আপনারা কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন কি? দেখেন, অনেক জায়গায় বিগত ইলেকশনে বিশেষ করে আওয়ামী লীগের করুণা নেওয়া হয়েছিল। সেই করুণার তো একটা রিটার্ন আছে, সেই রিটার্নটা দেওয়ার জন্য বিভিন্ন সময় অনেকেই প্রতিদান দেওয়ার জন্য আর কি ব্যস্ত থাকে। তাই সরকার প্রধান না চাইলেও তারা চেষ্টা চালায় যে কিভাবে লবিং করে এটাকে একটু আদায় করে দেওয়া যায়। তো ওই জায়গায় রিফাইন আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ, তমুক আওয়ামী লীগ, এইভাবে করেও বিভিন্ন প্রকার তৎপরতা কিন্তু চলছে। তো হ্যাঁ, সব পক্ষেই আসতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। কে কতটুকু বাস্তবতায় পেয়েছে এটাই বাস্তব। কারণ কিশোরগঞ্জের কথাও জানি আমরা, গোপালগঞ্জের কথাও আমরা জানি, কারা কিভাবে পেয়েছেন সহযোগিতা, সহমর্মিতা, এগুলো জানা। বাংলাদেশের ইতিহাসে 71-এর পরে গোপালগঞ্জের মতন জায়গায় 3টা সিট একযোগে বিএনপি পাওয়া, এবং সেই গোপালগঞ্জের মাটি থেকে আওয়ামী নেত্রীকে আপনার নারী এমপি করা, এটা একটা যোগসাজশ। এবং মতুয়া সম্প্রদায়ের সাথে ইন্ডিয়ার একটা বড়, কৃষ্ণনন্দীকে যে আপনারা নমিনেশন দিয়েছেন, আমরা কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছি কিন্তু বহু আগে। এবং দেখেন, আমরা কৃষ্ণনন্দীকে নতুন করে দিয়েছি বিষয়টা তা না। কৃষ্ণনন্দী আরো আগে থেকেই আমাদের সাথে কিন্তু কাজ করে না। আমাদের হিন্দু সমর্থক আছে, আমাদের আছে, আমরা তাদেরকে নমিনেশন দেই নাই এর আগে, কিন্তু নমিনেশন দিয়েছে। এখানে শুধু আপনি হিন্দু সম্প্রদায়কে মিন করলে হবে না। গোপালগঞ্জে কি হিন্দুরাই কি আওয়ামী লীগ করে না? আর কেউ আওয়ামী লীগ করে না? কোন মুসলমান আওয়ামী লীগ করে না? আমি যেটা বলতে চেয়েছি যে নুন খাইলে তো গুণ গাইতে হয়। তো এই যে গুণ গাওয়ার জন্য যে প্রতিদানটা একটু দেওয়ার যারা চেষ্টা করছেন, সেই প্রতিদান কিছু এমপিতেও দেওয়া হয়েছে, 2জন নারী এমপিকে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে আরো যদি কোনো আগমনের শুভ সংবাদ দিয়ে রাজনীতিতে ব্যালেন্স করা যায়, আগামী দিনে যারা এই সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে আওয়ামী লীগের অবর্তমানে, তাদেরকে যদি থামাতে চাই বা তাদেরকে যদি আমরা ট্যাকেল করতে চাই, তাহলে এখানে দুর্বল আওয়ামী লীগকে যদি দাঁড় করায় রাখা যায়, তাহলে এটাও তো একটা তাদের স্ট্র্যাটেজি হতে পারে। আমি একটু কনফিউজড আর কি, কারণ আপনি একবার বলেছেন যে তিনি এটা প্রাসঙ্গিক থাকার জন্য বলছেন, তার মানে এটা উনি আসলে মিন করছেন উনি ফেরার জন্য। তাই যদি হয় তাহলে আবার ষড়যন্ত্রও দেখছেন। হ্যাঁ, দুটাই থাকে একই সাথে। ষড়যন্ত্রের কেন প্রয়োজন? পলিটিক্সে কিন্তু একসাথে এক বলে কিন্তু অনেকগুলো ঢিল খেলা হয়। একটা ঢিলে কিন্তু অনেক আম পড়তে পারে, অনেক পাখিও মরতে পারে। সো দ্যাট একটা উদ্দেশ্যেই যে সবগুলো কাজ করে তা না। এই যে আমরা এখন শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করছি, তার এটাও তো আওয়ামী লীগের একটা বড় অ্যাচিভমেন্ট যে যখন টকশোতে তাদের এরকম নেতারা আসতে পারছে না, তখন আমরা তাদেরকে প্রাসঙ্গিক করে তুলছি। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে গণমাধ্যমের দিকে সবসময় আঙ্গুলের নির্দেশ হয়। তো একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি আপনার মন্তব্য শুনতে চাই। যেমন আমরা তো যেটা মানুষের মনে আছে, মানুষ জানিয়ে কথা বলে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা তো আকাশ থেকে আর না, আমরা বলছি না যে আপনারা কেন বলছেন। আপনাদের নেতা এই বিষয়ে মন্তব্য করেছেন। না, আমরা কিন্তু এই আলোচনাটাকে মিডিয়া করছে, এটাকে আমরা কিন্তু সমালোচনা করছি না। আপনারা করছেন, আমরা তো ওই যে প্রাসঙ্গিক থাকতে চাই, সেটাকে জাস্টিফাই করার জন্য আমি বললাম। আর আমি আপনাকে একটু ইতিহাসে ফেরাই নিয়ে যাই, যে আপনি বলেছেন হাসিনার ফেরা ও শিয়ালের হুক্কা হওয়া, মূল টপিকটা হচ্ছে এখানে। দেখেন 71-এও কিন্তু যোগসাজশে শেখ মুজিব পালিয়ে গিয়েছিল এই দেশ থেকে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আগরতলা থেকে বিভিন্ন জায়গায় যে ইন্ডিয়াতে আনন্দ ফুর্তি করেছে। আর এই দেশের সাধারণ মানুষ
দেশপ্রেমিক জনতা কিন্তু যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। যোগসাজশে পালিয়ে গিয়েছিল আপনি বলছেন, তার মানে তখনও পালিয়ে গিয়েছে 75 এর পরে সাথে যোগসাজশে পালিয়ে গিয়েছিল, সরকারের সাথে যোগসাজশ পাকিস্তানের কারাগারে ছিল। এটা শুধু আমার বক্তব্য না, এই বক্তব্য বিএনপি অনেকেই দিয়েছে। এবং কিন্তু একটি ছোট প্রশ্ন এখানে আমার, সেটা হচ্ছে যে পাকিস্তান সরকারের সাথে যোগসাজশ করে তিনি পাকিস্তান পালিয়ে গেলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু আপনারাই তো সারাক্ষণ বলেন যে তিনি আসলে ভারতের দোষর ছিলেন। ভারতের কেমন দোষর যে পাকিস্তান তাকে সহযোগিতা করে? তিনি কি চেয়েছেন? তিনি যখন বিমানবন্দরও আসছেন তখন তো মানুষ তাকে বলছে যে আপনি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে গেছেন। উনি তো জানেই না যে কি ঘটেছে এই দেশে। তার মানে হচ্ছে যে উনি নিরাপদে থাকতে চেয়েছেন। ওনার দলের লোকেরাও ইন্ডিয়াতে নিরাপদে ছিল, এরা এই দেশে যুদ্ধ করে নাই। এরা তপুদা মানে অমুকদা তমুকদা রাজুদা এইসব নাম ধারণ করে ওই দেশে ছিল। এরপরে হচ্ছে দেখেন 75-এ পালিয়ে গিয়েছে জিয়াউর রহমান, তাদেরকে নিয়ে এসেছেন। এরপরে হচ্ছে 2024-এ তারা পালিয়ে গেছে। ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা বলছিল যে আমি পালাবো না। শেখ হাসিনা যা বলে করে তার উল্টো। উনি বলছেন আমি ডিসেম্বরে আসবো, তার মানে উনি আসবেন না, এটাই বাস্তব। ওকে, আমি আসবো আপনার কাছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার মন্তব্য শুনি। প্রথমত যে ষড়যন্ত্রের যে কথা বলেছে সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি শুনতে নিশ্চয়ই ডেফিনেটলি চাইবো, দর্শকরা শুনতে চাইবে। একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যদি সত্যি সারেন্ডার করতে চান তাহলে আপনারা কোনো সহযোগিতা করবেন কিনা তাকে বিচারের মুখোমুখি করার জন্য? বিচারের মুখোমুখি তো হতেই হবে, কারণ যেহেতু অলরেডি একটা রায় হয়ে আছে, সেখানে হাজার হাজার গণহত্যার মতো অপরাধে এবং সেই সাথে গুমের মতো মানবতা বিরোধী অপরাধে যিনি অভিযুক্ত, যার 40,000-এর মতো নেতাকর্মী আহত অবস্থায় জীবনযাপন করছে, 500-র উপরে ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে, বাড়ির ভিতরে গুলি করে শিশুদের হত্যা করেছে, বিচারের মুখোমুখি ওনাকে তো হতেই হবে। এর তো কোনো আর দ্বিতীয় আর কোনো অপশন আছে বাংলাদেশের মানুষের হাতে, সেটা আমরা মনে করি না। এই কথা সত্যি যে শেখ হাসিনা পালায় না বলেছিল, 5ই আগস্টে দেখা গেল সবচাইতে আগে উনিই পালিয়ে গেছেন। দিল্লিতে গিয়ে তারপর বলেছেন যে আমি তো ভেবেছি আমাকে টঙ্গিপাড়া নাকি নিয়ে যাচ্ছে। তো এই ধরনের কথাবার্তা তারা ফ্যাসিবাদ কায়েম করে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের দেশে যেই অবস্থা কণ্ঠরোধ করে অবস্থা তৈরি করেছিল, সেখানে দেখা গেল 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের পরে তাদের নেতাকর্মীরা আমেরিকা, ইউরোপ, রাশিয়ার বিভিন্ন দেশ সহ ভারতে সবচাইতে বেশি এই বর্ডার ক্রস করে চলে গেছেন। উনি বলেছিলেন, ফ্যাসিবাদ স্বৈরাচার নেত্রী শেখ হাসিনা, যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো সেটার এখন কিভাবে কি হচ্ছে, এখন যেহেতু আমাদের বড় একজন নেইবার ভারত এবং সেই সাথে আমরা তাদের সাথে একটা লম্বা যে সীমান্ত সেটা শেয়ার করছি, প্রতিবেশী বদল করা যায় না, কিন্তু ভারতকে দেখা গেছে তারা একটা দলের সাথে সম্পর্ক তৈরি করেছিল, বাংলাদেশের মানুষের সাথে তারা কোনো সম্পর্ক তৈরি করেনি, যেটা আমি বলবো অনাকাঙ্ক্ষিত। কারণ ভারত একটা দক্ষিণ পূর্ব আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার বড় দেশ হয়েও তারা কিন্তু বন্ধুহীন হয়ে যাচ্ছে। আপনি মালদ্বীপে দেখেছেন যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করেছে, একইভাবে আপনি দেখেছেন নেপালে যে একটা সেন্টিমেন্ট অ্যান্টি ইন্ডিয়ান যেটা কাজ করেছে, একই সাথে অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেখানেও। কাজেই এইরকম একটা অবস্থায় আওয়ামী ফ্যাসিবাদ তারা পরাজিত হয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক সংস্কৃতি হয়তো ভাবছে যে ডিজিটাল যুগ, তারা নাম বদলে চেহারা বদল করে মুখোশ বদলে আবার একটা ওই যে যেটা সে বলেছে যে ডিসেম্বরে আসবেন। কোন ডিসেম্বরে 2 বছর তো হয়ে গেল। তাদের একজন কোন সিনিয়র নেতা ওনারা যারা বিদেশে পালিয়ে আছেন কেউ তো ভাই আসেনি। এখন তাদের কোনো রিফাইন্ড ইমেজ দেখতে কি চাচ্ছে আমাদের দেশের মানুষ? এখন এই যে পরিবর্তিত যেই পরিস্থিতি, সেখানে একটা কখনো কখনো আমরা দেখেছি এখন মাঠ পর্যায়ে স্থানীয়ভাবে বহু আওয়ামী লীগ নেতা কর্মীর সাথে জামাতের কথাও তো এসছে, আসেনি? সোশ্যাল মিডিয়া বলুন, গণমাধ্যম বলুন, আমরা কি দেখিনি? আমরা কি অন্ধ? কানার ভাই অন্ধ না। এখন দেখেন বিএনপির অবস্থান, বিএনপি একটা বড় দল, কিছু কিছু ঘটনা ঘটতে পারে, সেখানে একটা শৃঙ্খলার সাথে সাংগঠনিকভাবে আপনি জানেন যে কত অসংখ্য পদক্ষেপ নেওয়া হয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল 2 রকম। এখন এই সব অভিযোগ সম্পূর্ণভাবে আমরা যে একেবারে অস্বীকার করি বিষয়টা কিন্তু সেরকম না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার একটা কথা বলেছে যে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বা যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট কোনো সদস্যকে বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না।
এই কথাটা তো একবার না বহুবার বলেছে। এখন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের যে আশ্রয় দেয়া বা তাদের ব্যবসা বাণিজ্য দখল করার অভিযোগ জামাতের বিরুদ্ধেও তো আপনার এসেছে। এখন জামাত তাদের যে কৌশল যেটা তারা করছে, এবং নির্বাচনের আগেও আমরা যেটা দেখেছি যে নির্বাচন বলেন, সংস্কার, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা বা এসব সবকিছু নিয়ে জামাতে ইসলামীর মধ্যে এক ধরনের যে কৌশলগত একটা আপনার দূরত্ব আছে, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, এগুলো সবকিছু নিয়ে নির্বাচনের মাঠে নির্বাচনের আগেও আধিপত্য ধরে রাখা বলেন কিংবা জনসমর্থন ধরে রাখার মতন একটা লড়াই আমাদের সাথেই তো তারা ছিল। তারা তো আমাদের ধানের শীষ প্রতীকে 2018-তেও নির্বাচন করেছে, তারা জাতীয় পার্টির সাথেও ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল। এখন বলতে গেলে বলতে হয় যে যখন যাকে দরকার তাকে ব্যবহার করবেন, ভালো কথা, কিন্তু বিএনপি ভাই, আমরা আপনাদেরকে সবচাইতে কঠিন সময়ে শেল্টার দেয়া দল হচ্ছে বিএনপি। যখন দিনে রাতে 24 ঘন্টা আমরা বিএনপি করি বলে বিএনপির জন্য যে কথা শুনেছি তা না, জামাত কেন আমাদের সাথে, এই কথা আমি বোধহয় টকশোতে 15 বছর আমরা এটাই শুনে গেছি এবং তাদেরকে ডিফেন্ড করে গেছি। আর আজকে যখন আবার অনেক রকম কথা আসে তখন বেশ মানে ভালো লাগে না খুব এখন কি একটা। মনে হয় যে ডিফেন্ড করাটা কি ঠিক ছিল? না পা এটা কিন্তু না, আমি এটা শুনতে চাই। না না যেটা বলেছেন না, গোলাম পারোয়ার সাহেব ছিল? যেটা বলেছেন আমি বলবো এটা আমার ভাইকে পরিষ্কার করবেন উনি, কারণ আমাদের দিকে যখন উনি আঙুল মানে উঠিয়েছেন, ভালো কথা, নিশ্চয়ই ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পারোয়ার সাহেবের কাছে আছে, যেটার পরিপ্রেক্ষিতে না হয় উনি কেন বলবেন এইরকম এত বড় একটা, উনি তো একটা ছোটখাটো পদের মানুষ না, জামাতের মতন দলের উনি তো বড় একটা পদ হোল্ড করেন, তো বলবেন উনি যে কি ব্যাপার, যে সবার বেলা এই কথাটা বললে তো এখন হচ্ছে না, কারণ উনি তো এই কথাটা বলেননি, উনি যেটা বলেছেন আমি শুনেছি, কাজেই এটা ঠিক না, আমি তো বললাম। আর আমার দলের একটি কথা আপনি বলেছেন যে এই 15 বছরে শুনেছি বহু সময় কথা, অনেক কথা শুনেছেন এবং সেই সময়টা ডিফেন্ড করে গেছেন। এখন কি মনে হয় যে জামাতের সাথে জোট করা বা এই দলকে ডিফেন্ড করে বিএনপি ভুল করেছিল? বা আমি সেটাই যাচ্ছি না, আমি বলেছি যে একটা দলের আরেকটা দল যখন জোট সঙ্গী হয়, আপনি দেখবেন এইবারও যখন বিএনপি আমরা 2/3 মেজরিটি নিয়ে আমাদের জনগণ ভোট দিয়েছে, কিন্তু দেখবেন যে জোটের যারা অনেকেই তো আমাদের ক্যাবিনেটে আছে না, সংসদে আছে না, তাতে কোনো অসুবিধা নেই, এটা গণতন্ত্রের বিউটি। কিন্তু জামাতকে আমার কেন জানি মনে হয় ওই যে একটা প্রবাদ আছে না বাংলায়, কৃতজ্ঞ, ওই যে কৃতজ্ঞ, ওইটার একটা যে আছে, ওইটার এক্সপ্লেনেশনে আর গেলাম না, উপকার স্বীকার করে না, মানে অস্বীকার করে কাইন্ড অফ। তো ওইটা আপনার খুব আমাদের কাছে এটা যে খুব ভালো লাগে বিষয়টা তা না। আমার মনে করি যে ওনারা মনে রাখুক যেভাবে আমাদের দেশনেত্রী সবচাইতে কঠিন থেকে কঠিন সময়ে জামাতের ওনাদেরকে পাশে দাঁড়িয়েছিলেন, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, সেই কথাটাও মনে রেখেন। একেবারে চোখ উল্টে ফেললে হয় না, কারণ একদম আওয়ামী লীগ করেন, আবার ভারতের কথাও বলেছেন, কঠিন কথাও বলেন না, কোমল স্বরে কথা বলেন, তো সবকিছু মিলিয়ে আর কি খোলাসা করতে হয় স্ট্যান্ড। আচ্ছা, দিল্লিকে কঠোর বার্তা দেওয়ার একটি প্রসঙ্গ এখানে এসেছে, সেই জায়গা থেকে আমি আপনার কাছে শুনতে চাই যে আপনারা কি এরকম কিছু ভাবছেন কিনা এই বিষয়ে, দিল্লি সরকারের সাথে কোনো আলোচনা করার ব্যাপারে, যেখানে ওখান থেকে না, এটা তো বন্দি বিনিময় চুক্তি আমাদের আছে ভারতের সাথে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন এবং আমাদের এইসব বিষয়গুলো যারা দেখভাল করছেন, তারা আমাদের প্রতিবেশী দেশ, তারা একটা বড় দেশ। এখন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আওয়ামী লীগের জাস্ট অপোজিট, আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা দাঁড়িয়ে চোখে চোখ রেখে আমরা কথা বলছি, এমন না যে আমরা একেবারে ওই যে এর আগের বারের মতন স্বামী স্ত্রী সম্পর্ক, না, আমাদের সাথে সেই সম্পর্ক নেই। আমাদের একটাই পররাষ্ট্রনীতি, বাংলাদেশের নীতি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। কাজেই এখানে অন্য কোনো মেসেজ কিংবা অন্য কোনো কিছু দিয়ে ভুল বোঝানোর কোনো রকম সুযোগ। বন্দি বিনিময় চুক্তি তো আছে, কিন্তু পাশাপাশি যে আপনার এখান থেকে এখন তো তিনি আসামি এবং যে ফাঁসির আসামি, তিনি এবং তার দল এখানে নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ। এই অবস্থায় তিনি যেখানে ভারতের মাটিতে বসে তিনি রাজনৈতিক আলাপ করছেন, আদেশ দিচ্ছেন, সেটাকে আপনারা কিভাবে ডিল করবেন বলে না, এটা তো দেখেন দিনের শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, এটা যেমন ফ্যাক্ট, সেই একইভাবে যে আমরা বাংলাদেশের মানুষের উপর কিন্তু ভরসাটা রেখেছি। আমি আপনাকে এর আগের যে সেগমেন্টে বলেছি যখন, যে আমাদের হাজারের উপর নেতাকর্মী গুম, কেবল 36 দিনে জাতিসংঘ বলছে 1400, তার থেকেও বেশি, 40,000-এর মতন নেতাকর্মী না হয় আহত। তো এই যে বিষয়গুলো আছে, মানবতা বিরোধী অপরাধের মতো, গণহত্যার মতো অভিযোগ যেগুলো আছে, এগুলো আপনার দেশে এসে আইনের মুখোমুখি হওয়া, বিচারের মুখোমুখি হওয়া, এটা তো আমরা তো চাইবো যে, সেটা তো বাংলাদেশের মানুষ চাইবে
যে যেই অভিযোগগুলো এসেছে সেগুলো ফেস করতে হবে তো দিনের শেষে, সেগুলো মোকাবেলা করে তারপরে বিচারে যা হয় ল অফ দ্য ল্যান্ড যেটা Okay, করবে। okay, আমাদের দেশের আইন আছে, কানুন আছে। ধন্যবাদ জি। ধন্যবাদ আপনাকে। সুরাব হাসান, আমি আপনার কাছে আসি। একটি বিষয় তো হচ্ছে যে এখানে বেশ কিছু প্রসঙ্গ এখানে এসেছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি তিনি জামাতের সম্পর্কে কিছু কথা বললেন। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের এই যে ফিরে আসার বিষয়টা যে এখন আসছে, সে জায়গা থেকে বর্তমান দলগুলোর আপনার ভূমিকাকে, ফিরে আসা বলতে অনেকে বলছে যে তাদেরকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেখানে বর্তমান দলগুলোর ভূমিকা কীরকম দেখেন? আরেকটি প্রশ্ন, যে আমরা দেখলাম যে মাঝখানে আপনি জানেন খেলার সময় যখন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা ওড়ানোর সময় হবে, তখন আমরা দেখলাম যে কালিমা লেখা পতাকা ওড়ানো হলো, সাদা কালো পতাকা ওড়ানো হলো। এরপরে আরেকটি নিউজ দেখছি যে উগ্রবাদী জঙ্গি সংগঠন মার্শাল আর্ট শেখানো নামে ফাতাহ কমব্যাট নামে একটি জঙ্গিবাদী প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে জঙ্গিবাদ শেখানোর একটি ঘটনা ঘটেছে এবং সেখান থেকে গ্রেফতার হয়েছে কমব্যাটের প্রশিক্ষক, এবং যিনি কিনা আবার